আসুন আসুন কর্তা আসুন, এই হলো আমাদের গাঁ। বাহ, বেশ সাজানো গুছানো গ্রাম দেখছি। তা অবশ্য ঠিক। তা আপনি এখানে কি কারণে এলেন সেটাই তখন আমার জিজ্ঞাসা করা হলো না। আচ্ছা ভাই, এখানে পার্বতী দেবীর বাড়িটা কোথায় বলতে পারো? ও, আপনি পারো কাকির বাড়ি যাবেন? পারু কাকি? আপনি তাকে খুঁজছেন, আমরা সবাই তাকে পারো কাকি বলেই ডাকি। দেখো দেখে কাণ্ড, এতখানি বেলা হয়ে গেল, তোর সঙ্গে গল্প করতে করতে আমি একেবারে ভুলে গেছি যে গরু দুটোকে এখনো জাবনা দেওয়া হয়নি। কর্তা, বলো ভাই। মেঘনা চাইতেই জল, আপনি যাকে খুঁজছেন সেই দিকে আসছে। আচ্ছা। পারো কাকি, ও পারো কাকি, কি হলো রে, কি হলো? এত হাঁক ডাক কিসে? এদিকে এসো, ওই লোকটা তোমায় খুঁজছে। কে? কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। না চিনারই কথা, কারণ এর আগে তো আপনার সঙ্গে আমার দেখা হয়নি। তবে আমি আপনার মহাকুটুম বলতে পারেন। মহাকুটুম? আসলে আমি আসছি বাহার কাছ থেকে। বাহার কাছ থেকে মানে? মানেটা হলো আমি হলাম বাহার অসুর, না মানে ভাসুর। তা আপনারা তো আমার ভাইয়ের সঙ্গে বাহার বিয়েটা দিয়ে দিলেন, ওই ধরে বেঁধে জোর জবরদস্তি বিয়ে আর কি। এ কথা কেন বলছেন কর্তা? আপনার ভাই সম্রাট ওই বাবার সঙ্গে রাত কাটিয়েছিল বলে গ্রামের লোক সবাই মিলে। মরণ দশা, রাত কাটালেই ধরে বেঁধে বিয়ে দিয়ে দিতে হবে? শহরে তো কত মেয়ে কত পরপুরুষের সঙ্গে রাত কাটায়, রাত কাটিয়ে মা পর্যন্ত হয়ে যাচ্ছে। কই তাদের তো কেউ ধরে বেঁধে বিয়ে দিচ্ছে না। এটা শহর নয় স্যার, এটা গ্রাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা ভগবতী দেবী ছিলেন মেদিনীপুর জেলার একটি গ্রামের মেয়ে, আর তিনি গ্রামের মেয়ে ছিলেন বলে মা হয়ে জন্ম দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মা প্রভাবতী দেবী ছিলেন উড়িষ্যার একটি গ্রামের মেয়ে, আর তিনি গ্রামের মেয়ে ছিলেন বলে মা হয়ে জন্ম দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। বিখ্যাত অর্থনীতিবিদ নোবেল পুরস্কার প্রাপ্ত অমর্ত্য সেনের মাও ছিলেন গ্রামের মেয়ে, গ্রামের মেয়ে ছিলেন বলেই তিনি জন্ম দিয়েছিলেন শ্রী অমর্ত্য সেনের মতন কৃতি পুরুষকে। স্যার, গ্রামের মেয়েরা বিয়ে করে মা হয় বলেই তাদের গর্ভে বিদ্যাসাগর, নেতাজি সুভাষ আর অমর্ত্য সেনরাই আসে। আর শহরের মেয়েরা বিয়ে না করে মা হয় বলে ওই রেল লাইনের উপর থেকে সদ্যজাত সন্তানকে নদীর জলে ফেলে দিতে হয়। সেই সন্তানটা বিদ্যাসাগর কিংবা নেতাজি সুভাষ হয় না স্যার, হয় না। বাহ, অপূর্ব, অসাধারণ। তোমার কথাগুলো শুনে মনটা ভরে গেল। তুমি নিশ্চয়ই সন্ধ্যা? আপনি ছিলেন কি করে? বাহার মুখে ওর অনেক কথা শুনেছি। আসলে বাহা এখন আমাদের বাড়ির বউ। তো ও ছোটবেলা থেকে যেখানে মানুষ হয়েছে সেই মানুষজনগুলোকে আমি একটু বাজিয়ে নিচ্ছিলাম। আপনি জানেন, এই কদিনে না বাহাকে আমি আমার ছোট বোনের মতো ভালোবেসে ফেলেছি। ও আমাদের সংসারে বাহামণি থেকে একেবারে মধ্যমণি হয়ে গেছে। কিন্তু বিয়েটা এমনভাবে হলো যে ছেলের বাড়ির লোকের সঙ্গে মেয়ের বাড়ির লোকের আলাপই হলো না। তাই বাহার কাছ থেকে ঠিকানা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলাপ করতে চলে এলাম। এ তো ভালো কথা, যাই কথাটা গ্রামের 5 জনকে আমি জানিয়ে আসি। বাহার আপনজন বলতে ছিলাম একমাত্র আমি। হ্যাঁ, খুব খুব ছোটবেলায় বেচারি মা বাবাকে হারিয়ে ফেলে, আর সেই থেকে আমি মানুষ করেছেন বলেছে, বলেছে বাহা আমাকে সব বলেছে। আপনি যেমন ওর মায়ের মতন, আবার দেখুন না আমি ওর দাদার মতন। তবু বাহাটার জন্যে আমার খুব কষ্ট হয়। কষ্ট হয়? হবে না? এত ভালো মেয়ে অথচ আমাদের সংসারে ওর কোনো সম্মানই নেই। এসব কি বলছেন আপনি? কেন কেন, ওকে তো আমি ঘর কন্যা সব কাজ শিখিয়ে দিয়েছি। তা তো করছে। এখানে যেমন বউচিরা সকালবেলায় ঘুম থেকে উঠে তুলসী তলায় গোবর জল দিয়ে নিকোয়, বাহাও ঠিক সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের সমস্ত বাথরুম পরিষ্কার করে, তারপর আমাদের সবার জন্য চা বানায়। আমি বাজার থেকে বাজার করে আনলে কুটনো কুটে রান্না বান্না করে আমাদের খেতে দেয়, বাসন মাজে, ঘর মোছে, তারপর ধরুন স্বামীর সেবা, শ্বশুর মশাইয়ের সেবা, একা হাতে সব সামলায়।
তবু বাহাটার মনে খুব কষ্ট। আসলে পাড়া প্রতিবেশীরা খুব গঞ্জনা দেয় তো, আর বাবাই বা কজনের মুখ আটকাবে বলুন? গঞ্জনা দেয় কেন? আসলে বাহা যখন বিয়ে হয়ে ও বাড়িতে গেল তখন তত্ত্ব মানে পণ, দান সামগ্রী, সোনার গয়না টয়না কিছুই তো নিয়ে যায়নি। কিন্তু আজকের দিনে পণ দেওয়া আর নেওয়া দুটোই তো অপরাধ। জানি তো। তাছাড়া আমাদের লাগবেটা কি? আমাদের টিভি আছে, খাট বিছানা আছে, ফ্রিজ আছে, এসি আছে, বাসনপত্র আছে, আলমারি আছে। তাহলে ওই যে যদি বাহাটার জন্যে একটু হাতের, একটু কানের আর একটু গলার কিছু দিত তাহলেই হতো। তা আমি তো দাদার মতো দিয়েছি, একজোড়া রূপোর তোড়া আমি দিয়েছি, কিন্তু নতুন বউ রূপো পড়বে সেটা তো আর ভালো দেখায় না। তাই পাড়া প্রতিবেশীরা, পাড়া প্রতিবেশীর কথায় বাড়িতে বয়ে আপনি কথাটা বলতে এসেছেন। না স্যার না, আমার মনে হচ্ছে কাজটা আপনি একটু ভালো করেন না রে সন্ধ্যা, উনি ঠিকই করেছেন। এখনো সমাজ সংস্কার বলে কিছু তো একটা আছে। মানি না, আমি মানি না, আমি সমাজ সংস্কার কিচ্ছু মানি না। বাহা আমার ছোট বোন, ওরও তো একটা সম্মান আছে নাকি? ঠিক বলেছেন, আপনি একদম ঠিক কথা বলেছেন। কিন্তু আমার কাছে তো বেশি কিছু নেই, তবে হ্যাঁ আমার বিয়েতে পাওয়া কয়েকটা গয়না অবশিষ্ট আছে। পারো কাকি, পারো কাকি, ওগুলো তোমার শেষ সম্বল। ওরে সন্ধ্যা, আমি বিধবা মানুষ, ওইগুলোর প্রয়োজন আমার কাছে ফুরিয়ে গেছে রে। তাছাড়া দু গাছের চুড়ি হার আর কানের দুল দিয়ে যদি বাহার সম্মান বাঁচে তাহলে। না না, এভাবে নিঃস্ব হয়ে সব কিছু দিয়ে দেওয়াটা আমার ভালো লাগছে না। না না, আমার কথা একদম ভাববেন না, একদম ভাববেন না। শুধু শুধু দয়া করে ওই বাড়িতে বাহাকে গিয়ে বলবেন ও যেন ভালো থাকে, ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ, আপনি সন্ধ্যার সঙ্গে কথা বলুন, আমি এক্ষুনি গয়নাগুলো নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি। সত্যি গ্রামগঞ্জের মায়েদের দেখলে মনটা ভরে যায়। সন্তানদের জন্য এদের কি স্বার্থ ত্যাগ, কি ভালোবাসা। আমার কিন্তু ব্যাপারটা একটু ভালো লাগছে না। আমারও না, বিশ্বাস করো, আমারও একদম ভালো লাগছে না। কিন্তু কি করব বলো, বাহাটা এত কান্নাকাটি করছে, জানো জানো, কেঁদে কেঁদে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে। বাদ দাও সব কথা, বলছিলাম তুমি কি করো? বিয়ে পাশ করে বাড়িতে বসে আছি, একটা চাকরির চেষ্টা করছি। চাকরি করবে? আমাদের কোম্পানিতে একটা পোস্ট খালি আছে, তুমি যদি বলো তাহলে। একটা চাকরির আমার খুব দরকার, বাড়িতে বাবা অবসর গ্রহণ করে বসে আছেন। বেশ তো, আমি বাবাকে বললেই বাবা তোমায় চাকরিটা দিয়ে দেবে, কিন্তু তার জন্য তোমায় ইন্টারভিউ দিতে হবে। বলুন না কবে ইন্টারভিউ দিতে যাব? কবে কি? আজ এখানে আমার কাছে ইন্টারভিউটা দিয়ে দাও, আর কাল থেকে চাকরিতে জয়েন করো। এখানে ইন্টারভিউ? হ্যাঁ, বলছিলাম যে পার্বতী দেবীর রাস্তা তো বেশ কিছুক্ষণ সময় লাগবে, ততক্ষণে আবার ইন্টারভিউটা নেওয়া হয়ে যাবে। বেশ তো, বলুন না কি প্রশ্নের উত্তর দিতে হবে? ওই থিওরিটিক্যাল না প্র্যাকটিক্যাল? প্রথমে থিওরিটিক্যাল আর পরে প্র্যাকটিক্যাল। আচ্ছা সন্ধ্যা, বলো তো মেয়েদের গর্ভে সন্তান আসে কিভাবে? এসব কি প্রশ্ন করছেন আপনি? কেন থিওরিটিক্যাল পারবে না? তাহলে প্র্যাকটিক্যালটা করে দেখাও। আমি চলি বললে চলে গেলে হবে? কি আপনি আমার হাত ধরলেন কেন? আমি কিন্তু চেঁচাবো। চেঁচালে তোমারই মান সম্মান যাবে, আর ওদিকে বাহাকে গরম খুন্তির ছ্যাঁকা খেতে হবে। তুমি ওর এত ভালো বন্ধু, তুমি কি চাও বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি হোক? আমি আপনাকে হাত জোর করে বলছি, আপনি ওকে ছেড়ে দিন, আপনি ওকে যেতে দিন, আপনি ওকে যেতে দিন। আরে বাবা, এত ছটফট করছো কেন?
ছটপট করলে শাড়ি ব্লাউজ সব ছিঁড়ে যাবে। তা থেকে কাজ করো, তুমি ওখানে চট করে শুয়ে পড়ো, আমি তোমার পট করে প্র্যাকটিক্যাল ইন্টারভিউটা নিয়ে নিই। ভালো, বেশ ভালো। গায়ে কেমন মাটি সোদা সোদা গন্ধ। ওলো সন্ধ্যা সন্ধ্যা, কথাটা যেন জানাজানি না হয়, তাহলে বাহার মরা মুখ দেখতে হবে বোনটি। শহরে এসে আমার সঙ্গে দেখা করো কেমন। আজ তাহলে আমি চললাম, বেশ কিছু সময় তো থাকলাম, কাছে ডাকলাম, মন রাখলাম, দেখলাম দুটি চোখে বৃষ্টি, বৃষ্টি ভেজা বৃষ্টি। মনে করো আমি এক মৃত কোনো জোনাকি, সারা রাত আলো দিয়ে জ্বললাম। চললাম এক গুচ্ছা রজনী গন্ধা হাতে নিয়ে বললাম, চললাম চললাম চললাম। ওই তো আমার সোনা আসছে। এই নিন, এই নিন, এতে দুগাছা চুড়ি হার আর কানের দুল আছে। এর বেশি আমার কাছে কিছু নেই। শুধু দয়া করে ওই বাড়িতে বাহাকে গিয়ে বলবেন ও যেন ভালো থাকে। বলবো, নিশ্চয়ই বলবো। আজ তাহলে আমি আসি। হ্যাঁ, কিন্তু সন্ধ্যা কোথায়? সন্ধ্যা বাড়ি চলে গেছে। ও আমিও যাই, হ্যাঁ। ট্রেন ধরতে হবে। মা গো মা, কি ভিড় হয়। থাক। চললাম দুর্গা ঠাকুর, আমার বাহাকে ভালো রেখো ঠাকুর, ভালো রেখো, ভালো রেখো। কই রে হরি, তুই যে বললি বাহা মানে শ্বশুর ঘরের লোক এই গাছতলাতে আছে বটিয়া? আরে এখানেই তো ছিল, তাহলে মনে হয় কথা বলে বাড়ি চলে গেছে। এই তো মোর সন্ধ্যার গুলোর আওয়াজ। সন্ধ্যা সন্ধ্যা সন্ধ্যা, তুই কোথায় বটিয়া? সন্ধ্যা এই সন্ধ্যা, সন্ধ্যা রে, এই সন্ধ্যা, সন্ধ্যা, এই সন্ধ্যা, সন্ধ্যা রে, তোর কি হয়েছে বটে? একটিবার কথা বল না বটে। এই সন্ধ্যা, সন্ধ্যা একটিবার কথা বল না বটে। এই সন্ধ্যা, সন্ধ্যা কথা বল বটে। সন্ধ্যা কথা বল বটে। সন্ধ্যা, ডাক্তার, অ্যাম্বুলেন্স। গঙ্গা, গঙ্গা, বেশ সন্ধ্যা না বেলো। হ্যাঁ, তার উপর আবার আকাশে মেঘ জমেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। ভাবছি তুমি বাড়ি যাবে কেমন করে? আমার জন্য ভাবে না স্যার, আমার সঙ্গে ছাতা আছে। ইনকাম ট্যাক্সের ফাইলগুলো সব জমা দিয়েছো তো? ইয়েস স্যার। তবে সম্রাটকে দেখলাম আগের থেকে বেশ সুস্থ হয়ে গেছে। এইভাবে খাবার, ওষুধ আর ভালোবাসা সম্রাটকেও সুস্থ করে তুলেছে। ডাক্তারবাবু বলেছেন এইভাবে চললে সম্রাট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ স্যার, আমি তো দেখলাম সম্রাট বাহার হাত ধরে নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছে। বলো কি? শুধু কি তাই, আপনি শুনলে খুশি হবেন স্যার। পাগল হয়ে যাওয়ার কারণে যে সুর সম্রাটের গলা থেকে হারিয়ে গিয়েছিল সেই সুর আবার ফিরে এসেছে। আমি তো আসার পথে দেখলাম সম্রাট বাহার হাত ধরে গান গাইছে। আহা আহা আছে শুল পাখির গানে, নদীর এই কলটানে, সাথী তোমার প্রেমের ধোঁয়ায়, সাথী তোমার প্রেমের ধোঁয়ায়, হালানো ছুড়েলো প্রাণে প্রাণে, নদীর কলটানে, নদীর কলটানে। হে হে
এমন করলে